হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। আগের দিন তোমাদের সাথে আমি ফার্স্ট ট্রাইমেস্টার জার্নিটা শেয়ার করেছিলাম, তো সেখানে আমি প্রচুর কমেন্ট পেয়েছি, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো আজকের ভাবলাম সেকেন্ড ট্রাইমেস্টার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। যারা হবু মা হতে চলেছো তাদের একটু সুবিধা হবে, আর আমিও আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো। তো চলো শুরু করা যাক। সেকেন্ড ট্রাইমেস্টার মানে হচ্ছে প্রেগন্যান্সির দ্বিতীয় ধাপ। তো এটা ডাক্তারি ভাষায় হচ্ছে 13 থেকে 26 উইক, আর যদি আমরা মাসের হিসেব করি তাহলে চতুর্থ মাস থেকে 6 নম্বর মাস অবধি। তো এই ট্রাইমেস্টারটাকে বলা হয় একদম মানে সব থেকে সুখের ট্রাইমেস্টার, অন্তত আমার জীবনে তো তাই। এই ট্রাইমেস্টারে তোমাদের কোনো রকম মানে বমিটিং বলো বা কোনো কিছু, অনেকের ক্ষেত্রেই দেখেছি একটু মানে খুব কম পরিমাণই হয়েছে। এই ট্রাইমেস্টারটা খুব ভালোভাবে যায়, বলে যে ফার্স্ট আর লাস্ট ট্রাইমেস্টারটা খুব সাবধানে থাকতে, আর সেকেন্ড ট্রাইমেস্টারটা চুটিয়ে এনজয় করতে। তো আমি আমার ট্রাইমেস্টারটা ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই এনজয় করেছি, কারণ ওই টাইমটাতে মানে ফার্স্ট ট্রাইমেস্টারে তোমাদের সাথে আগের দিনই শেয়ার করেছি যে আমি মানে ননভেজ একদম খেতে পারতাম না, আমার একটু বমিটিং ছিল, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে ওই প্রবলেমগুলো একদমই ছিল না। মানে বলতে পারো ভীষণ ঠিকঠাক ছিল সমস্ত কিছু। খাওয়ারও যে টুকটাক খুব যে ক্রেভিংস হয়েছিল কোনো কিছু খাওয়ার সেটা বলবো না, কারণ আমার টোটাল প্রেগনেন্সি জার্নিতে অনেকেরই হয় যে এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে। আমার সেই রকম যে কোনো জিনিসের জন্য প্রচুর ক্রেভিংস হয়েছে এরকম না। হ্যাঁ, একটুখানি আমি আমের আচার খেয়েছি, ওটা আমার খেতে মানে যে কোনো কিছু খাওয়ার সময় আমের আচার দিয়ে খেতে খুব ভালো লাগতো, যেটা আমার শাশুড়ি মা নিজেই বাড়িতে বানিয়েছিল। তো যাই হোক, ওভারঅল সেকেন্ড ট্রাইমেস্টারটা অনেকের মানে বলতে পারো 70-80% মেয়েদের ক্ষেত্রে সেটা খুব ভালো একটা সুখের জার্নি প্রেগনেন্সির। তো এই ট্রাইমেস্টারে যেরকম আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট ট্রাইমেস্টারে যতটা পারবে কম কম খাবে, মানে যতটা তুমি সহ্য করতে পারবে, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে আস্তে আস্তে কিন্তু তোমার খাওয়ার উপরে বেবির গ্রোথ ডিপেন্ড করে। তাই চেষ্টা করতে হবে অল্প অল্প করে খাওয়াটার পরিমাণ একটু বাড়াতে, মানে একটু বেশি বেশি করে খাবে, প্রোটিনযুক্ত খাবার খাবে। এবং বমি যাদের একটু টেন্ডেন্সি আছে তারা চেষ্টা করবে যে যে জিনিসগুলো বমিটিং আসে সেই জিনিসগুলো অ্যাভয়েড করে যেগুলো তুমি সহ্য করতে পারো সেই খাবারগুলো খেতে, কারণ এই খাবারের উপর কিন্তু বেবির ডেভেলপমেন্ট ডিপেন্ড করছে। নেক্সট বলবো হচ্ছে ব্লাড টেস্ট নিয়ে। ফার্স্ট ট্রাইমেস্টারে যারা হচ্ছে ব্লাড টেস্ট করো, আমি যেটা বলেছিলাম যে প্রথমেই তো তোমাকে ডক্টরের কাছে যেতে হবে। তো ডক্টর যে যে ব্লাড টেস্টগুলো দিয়েছিল সেগুলো করে নিলে তো খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। বাট যদি ফার্স্ট ট্রাইমেস্টারে তুমি ব্লাড টেস্ট না করে থাকো তাহলে কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে মাস্ট ব্লাড টেস্ট করো, কারণ এই সময় হিমোগ্লোবিনের প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন হয়। কারণ মেয়েদের তো মানে আমরা যেহেতু একটা প্রাণ সৃষ্টি করতে যাচ্ছি, আমাদের শরীরে হরমোনাল অনেক চেঞ্জেস হয়, তো তাই জন্য হিমোগ্লোবিন টেস্ট কিন্তু মাস্ট। এছাড়া D3 টেস্ট করতে বলে, ভিটামিন ডি। আমার যেমন হয়েছিল সেকেন্ড ট্রাইমেস্টারে ভিটামিন ডি একটু কমে গেছিলো, যদিও সেটা খুব একটা কম যে ছিল তা নয়, অল্প কমে গেছিলো। আমাকে ডক্টর বলেও ছিল যে এটা খুব একটা চিন্তার বিষয় নয়, আমি তার জন্য ট্যাবলেট দিয়ে দিচ্ছি। দেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। এটা কিন্তু মাস্ট, এটা দেখবে ডক্টররাই তোমাদের সাজেশন করবে, কারণ সেকেন্ড ট্রাইমেস্টারে বলো বা প্রেগনেন্সির পুরো জার্নিতে বলো ইউরিন টেস্টটা খুব দরকার, কারণ অনেক সময় ইউটিআই হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে। মানে প্রেগনেন্সিতে বহু বহু মেয়ে ভুগেছে এই ইউটিআই এর প্রবলেমে। তো সেইটা তোমরা একটুখানি ডক্টরের সাথে কনসাল্ট করে, বা তোমাদের যদি এরকম কোনো ইউরিনাল ইনফেকশন তুমি নিজে ফিল করতে পারো তাহলে অবশ্যই ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্টটা করিয়ে নিও। দেখো, আগের ট্রাইমেস্টারে যেরকম বলেছিলাম এনটি অ্যান্ড ডাবল মার্কার টেস্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক সেরকম অ্যানোমালি অ্যান্ড ইকো এইটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ দেখো, একটা বেবি যখন ডেভেলপড হচ্ছে, বেবির গ্রোথের ব্যাপারে আমরা তো বলে সব কিছুই ভগবান সৃষ্টি করেছেন, আমাদের কোনো হাত থাকে না। তবে এখন মেডিকেল সায়েন্স কিন্তু অনেকটা উন্নত, অনেকটা মানে চাইলে আমরা অনেক কিছুই প্রিকশনস নিতে পারি। তো তার জন্য অ্যানোমালি স্ক্যানটা খুব দরকার। এই স্ক্যানের মাধ্যমে জানতে পারবে যে বাচ্চার গঠনটা ঠিকঠাক হচ্ছে কিনা, মানে ওর হাত পা বা পুরো বডির স্ট্রাকচারটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমি আমার স্ক্যানের রিপোর্টটা নিয়ে বসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এইটা হলো আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট।
যেটা আমি করেছিলাম IFM থেকে, যেটা রাউন্ড অ্যারাউন্ড অ্যানোমালি স্ক্যান আর হচ্ছে ইকো সব মিলিয়ে বোধহয় 5,000 টাকা মতন নিয়েছিল। তো এখানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারছো কিনা জানি না, এই যে পাপার মুখটা, যেখানে হচ্ছে পাপা দেখো বুড়ো আঙুল চুষছে, আর এছাড়াও ওর মাথা, বডি বা পুরো স্ট্রাকচারটাই এখানে বিভিন্ন জায়গার স্ক্যানের রিপোর্ট আছে। আমি করবো তোমাদের সাথে ব্যাকে এটা শেয়ার করতে, কারণ তাহলে তোমরা ভালো মতন বুঝতে পারবে। আর এটা ছিল হচ্ছে পাপার ইকোর রিপোর্ট, মানে ওদের হার্টবিটটা ঠিকঠাক চলছে কিনা, ঠিকঠাক রিদিমে আছে কিনা, তো তার জন্য এই ইকোর রিপোর্টটা দেখে। তো এই দুটো স্ক্যান হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে ইকো করে না, যেমন মানে আমার ননদের ক্ষেত্রে ইকো ছিল না, শুধু অ্যানোমালি ছিল। আবার অনেকে অ্যানোমালি ইকো দুটোই করে। আমাকে দুটো দিয়েছিল, তাই আমি দুটো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ডক্টর যেরকম বলবে তোমরা সেইভাবেই কিন্তু করো। যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার ভীষণ ভয়ের, কিন্তু কিছু করার নেই, প্রেগন্যান্সি জার্নিতে এটা তোমাদের নিতেই হবে। সেটা হলো টিটেনাস ইনজেকশন, যেটা আমাকে দিয়েছিল ফার্স্ট 16 উইকে। এটাও ডিপেন্ড করে, বিভিন্ন ডক্টর বিভিন্ন সময় দেয়। আমি যেমন সেই সময় হয়তো দু একজনের সাথে কথা হয়েছে, কারোর আগে পরে হয়েছে, তো এটা নিয়ে খুব একটা কিছু ম্যাটার করে না। কারণ তুমি যে ডক্টরের আন্ডারে আছো, যিনি তোমার ওটি করবেন, তিনি ঠিক সময় বুঝে তোমাকে টিটেনাস দিয়ে দেবে। যদি ভুলে যায় তুমি একবার রিমেম্বার করিয়ে দিতে পারো, ওনাকে মনে করিয়ে দিতে পারো, বাট টিটেনাসটা কিন্তু এক একটা ডক্টর এক একটা টাইমে প্রেসক্রাইব করে। আমাকে করেছিল 16 উইকে টিটেনাস T1, যেটা আমি মানে বাইরে থেকে কিনেছিলাম, বাট আমার শাশুড়ি মাই দিয়ে দিয়েছিল। আরেকটা টিটেনাস আমাকে দিয়েছিল, সেটা হলো বুস্ট্রিক্সটা হচ্ছে আমাকে 20 উইকে দিয়েছিল বুস্ট্রিক্স। এই বুস্ট্রিক ইনজেকশন নিয়ে একটা কথা বলবো, এটা না একদম, মানে আমি যদি সিরিঞ্জটা পারি তোমাদের সাইডে ফটো দিয়ে দেবো, মানে একদম রেডি ইনজেকশনটা, একদম ভিতরে যে তিনটে লেয়ারের রেডি ইনজেকশন ছিল, সেই ইনজেকশনটাই আমাকে মানে মা জাস্ট দিয়ে দিয়েছিল, মানে কোনো রকম ডাইলুট করে বা কোনো রকম ইনজেকশন সিরিঞ্জে টানতেও হয়নি, পুরো রেডি ইনজেকশন আমাকে দিয়ে দিয়েছিল। খুব পেনফুল যে বলবো তা না, তবে ইনজেকশন নিলে তো একটু লাগেই, সেটা তো তোমরা জানো। তবে আমরা মেয়েরা সমস্ত কিছু পারি, মানে সন্তান যে সুস্থভাবে আসুক তার জন্য সমস্ত রকম কষ্ট সহ্য করতে পারি। আর এটা যেহেতু আমি আমার বাড়িতে দিয়েছিলাম বুস্ট্রিক ইনজেকশনটা, তাই জন্য আমার মানে পেনটা বলতে পারো অনেক কম হয়েছে। কারণ আমার যত না লাগে না, তার থেকে বেশি আছে ফোবিয়া। ধরো ব্লাড টেস্ট বলো বা ইনজেকশন বলো, এগুলোতে না আমার প্রচুর পরিমাণে ফোবিয়া আছে। সেই কারণে আমি একটু, মানে হয়তো যত না লাগছে, আমি ভয় পাচ্ছি ওই সিরিঞ্জটা দেখে বেশি। তো এইভাবে কেটেছে, বাট ওই টাইমে আমায় যা যা ইনজেকশন ডক্টর বলেছিল, টিটেনাস বলো বুস্ট্রিক্স বলো, সব কিছুই কিন্তু আমি নিয়েছিলাম। এবার আসবো মেডিসিন নিয়ে বলার আগেই বলে দিই, কিন্তু মেডিসিনটা যে যার ডক্টর যেরকম বলে সেই ওয়াইজই চলবে। আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করতে এসেছি। দেখো, আমাকে একটা মেডিসিন বলেছিল ম্যাকজেস 200, যেটা প্রোজেস্টেরন মেডিসিন। এটা অনেককে সাস্টেন 200ও দেয়। এটা আমার 20 উইক অবধি চলেছিল। এটা বলে যাতে বাচ্চা মিসক্যারেজ না হয়ে যায় বা কোনো রকম কোনো প্রবলেম না আসে, প্রেগনেন্সিটা যাতে সিকিওর হয়, তার জন্য ম্যাকজেস 200 একটা প্রোজেস্টেরন ক্যাপসুল। এটা অনেককে অনেক ধরনের প্রোজেস্টেরনের ক্যাপসুল দিয়ে থাকে। আর এছাড়া আমি যে মেডিসিনগুলো নিয়েছি সেকেন্ড ট্রাইমেস্টারে, সেটা হলো হেমফার XT, যেটা আমার 16 উইক থেকে চালু হয়েছিল। মানে এর আগে আমি খেতাম ফলিক অ্যাসিড, ফল 1 2 3, বাট সেটা আমার আফটার 16 উইক স্টপ করে দেয়। স্টপ করে দিয়ে আমাকে হচ্ছে হেমফার XT চালু করিয়েছিল। আর আমাকে দিয়েছিল হচ্ছে ক্যালসিয়াম। দেখো, এই সময় প্রেগনেন্সিতে অনেকেরই কোমর পিঠ ব্যথা করে, আমারও করেছিল। সেটা টিল নাও আজও রয়েছে, কারণ ওই যে কোমর পিঠের ব্যথা তোমার শুরু হলো, সেটা তোমার জীবন থেকে অনেস্টলি কিন্তু যাবে না। সেই সি সেকশনের ওই সিরিঞ্জ দেওয়া থেকে শুরু করো, সব কিছু থেকে হলো ওই ব্যাক পেনটা রয়েই যাবে। আর তার উপরে এখন তো আমি ব্রেস্ট ফিডিং মম, তো ওটা আমার কিছু করার নেই, ওটা তো আছেই। তো তার জন্য মানে যাতে এই পেনটা যাতে খুব মানে যন্ত্রণাদায়ক না হয়, তার জন্য তোমাদেরকে কিন্তু ক্যালসিয়াম খেতে হবে। ক্যালসিয়ামটা একদম মাস্ট, ভুলেও কেউ ক্যালসিয়াম মিস করো না। কারণ ক্যালসিয়াম যদি আজকের মিস করো, তাহলে পরবর্তীকালে গিয়ে এই ক্যালসিয়াম মিস করার খেসারতটা তোমাকে কিন্তু দিতে হবে। বুঝতে পারবে যে ক্যালসিয়াম না খেলে শরীরে কতটা কষ্ট হয়। তো আমাকে ক্যালসিয়ামে দিয়েছিল ক্যালসিয়াম D3, এছাড়া শেলক্যাল আছে। তোমাদের ডক্টর যেটা বলবে সেই ধরনের ক্যালসিয়ামই তোমরা খেতে পারো।
নেক্সট তোমাদের বলবো হচ্ছে খাওয়া দাওয়া, যেটা ছাড়া তো মানে ভিডিওটা ইনকমপ্লিট রয়ে যায়। সেটা হলো প্রেগনেন্সি জার্নির খাওয়া দাওয়া নিয়ে যদি বলি, এক একটা মায়ের তো এক এক রকম প্রেগনেন্সি জার্নি চলে, কেউ খেতে পারে কেউ খেতে পারে না। তবু যেটা আমি প্রথমে শুরুতেই বলেছিলাম, সেকেন্ড ট্রাইমেস্টারে তুলনামূলক কষ্টটা কম হয়, মানে খাওয়া দাওয়ায় সেই রকম ঝামেলা হয় না। আস্তে আস্তে চেষ্টা করবে যে যেটা ভালো লাগে সেটা খাওয়ার, অল্প অল্প করে বারে বারে খাওয়ারটা একটু বাড়াতে হবে, মানে একটু বেশি বেশি করেই বারে বারে খাবে। আর জলটা আমি প্রথম থেকেই বলেছি, ফার্স্ট ট্রাইমেস্টার বলো বা সেকেন্ড ট্রাইমেস্টার বলো বা থার্ড বলো, তোমার প্রতিটা ট্রাইমেস্টার মানে পুরো প্রেগনেন্সি জার্নিতে জলটা প্রচুর পরিমাণে খেতে হবে। এইটা জল যে বেশি পরিমাণে খাবে না, তার লিটারেলি কোনো রকম কমপ্লিকেশনই হবে না। আমি কিন্তু জল মানে সত্যি কথা একদম খেতাম না, আমার জল তেষ্টাই পেতো না, কিন্তু প্রেগনেন্সিতে আমি মানে বাধ্য হয়ে মনে করিয়ে করিয়ে মানে আমাকে আমার হাজব্যান্ড বলে বলে জল খেয়েছো এরকম করে জিজ্ঞেস করতো, মানে ওইভাবে ভাবে জল খেয়েছি। ফোনে অ্যালার্ম দিয়ে 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 না জল খেতে হবে 2 লিটার 3 লিটার, মানে 4 লিটার খেতে পারলে খুব ভালো। তবে আমি 2.5 3 এরকম করে চেষ্টা করেছি। কোনো দিন হয়তো মিস করে যেতাম, অনেস্টলি প্রতিদিন হয়তো পারতাম না, কিন্তু তোমরা করবে দেখবে এই জলটা যদি খাও না, মানে অনেক অনেক রোগ এখানেই সেরে যায়। আর এখন তো মানে মা হয়েছি যেহেতু ব্রেস্ট ফিড করে, জল তো খেতেই হয়। তাই পুরো জার্নিতে কিছু খাও আর না খাও জলটা মাস্ট, এটা আমার রিকোয়েস্ট যে খুব ভালো করে জল খাবে। সেটা শুধু প্রেগনেন্ট কেন, যে কোনো মানুষের শরীরে জলটা যে কী পরিমাণ দরকার, আমাদের যে চারিদিকে এত রোগ হচ্ছে এত কিছু, তার মধ্যে তোমরা যদি জলটা খাও না, দেখবে শরীরটা একদম ঠিকঠাক থাকবে। আর যারা মানে মা হয়ে গেছো তারা তো ভীষণ ভালোভাবে এই জার্নিটা এনজয় করে এসছো, তারা জানিও যে তোমাদের জার্নিটা আমার মতন সেম ছিল কি না, বা তোমাদের কোনো প্রবলেম হয়েছিল কি না। আর যারা এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ তাদের বলবো যে সব কিছুর উপরে তো মানে ভগবান আছে, তো তোমরা ঠাকুরের উপর ভরসা রেখো, আর হচ্ছে খুব সেফ থেকো, মানে একটু ঠিকঠাকভাবে চলাফেরা করো, বা খুব বেশি তাড়াহুড়ো করবে না। কারণ দেখো ফার্স্ট ট্রাইমেস্টার যেরকম বলে, লাস্টের ট্রাইমেস্টারটাও সেম বলে একটু সাবধানে থাকে। সেকেন্ডটা হালকা মানে এই না যে একদম বিন্দাস জোরে জোরে হাঁটা চলা করছে, এরকম যা করবে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করবে, সিঁড়ি দিয়ে ওঠানামাটা আস্তে আস্তে, কোথাও বেরোলে জোরে জোরে হাঁটা চলাটা একটু আস্তে আস্তে। কারণ সবসময় মনে রাখবে যে তুমি একটা বেবি ক্যারি করছো, তোমার মধ্যে একটা ছোট্ট প্রাণ আছে, সেই প্রাণটাকে সুন্দরভাবে তোমাকে পৃথিবীতে আনতে হবে। তাই তুমি যত সেফ থাকবে, মা যত সেফ থাকবে, বাচ্চাও কিন্তু তত সেফ থাকবে। তাই চেষ্টা করবে যে নিজেকে একটু সামলে চলার। আর দেখো মাতৃত্বটা তো জীবনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর খুব মেমোরেবল একটা টাইম। তো চেষ্টা করবে নিজের এই টাইমটাকে না, খুব আমি একটা সাজেশন তোমাদের দিতে পারি যেটা আমি করেছি। আমি একটা ডায়েরি লিখেছিলাম, তো সেই ডায়েরিটা যদি যখন পাপা বড় হবে, ওর যখন মানে এই জিনিসগুলো বুঝতে শিখবে, তখন আমি ওকে ওই ডায়েরিটা পড়াবো। তোমরাও চেষ্টা করতে পারো, দেখবে এটা তোমাদের ভালো লাগবে। বা ও বাচ্চাকে না দিলেও তুমি নিজে বয়সকালে ওটা পড়তে পারবে। ওই ডায়েরিতে তোমার প্রেগনেন্সি জার্নিটা লিখে রাখলে, বা এখন তো স্মার্টফোনের যুগ হয়েছে, এই যেমন আমরা যারা ব্লগার একটু একটু করে তো ক্লিপিংস নিয়ে রাখি, যারা ব্লগ নাও করো নিজেরই মনের জন্য একটু একটু ছোটো ছোটো ক্লিপিংস নিয়ে রাখবে, দেখবে এই সময়টা ভীষণ ভালো যাবে। আর সেকেন্ড ট্রাইমেস্টার মানে হচ্ছে 4 থেকে 6 মাস, এর মধ্যেই পড়ে কিন্তু পঞ্চামৃত, মানে 5 মাসে আমার শ্বশুরবাড়িতে যেরকম নিয়ম ছিল পঞ্চামৃত হয়েছিল, তো সেটাও তোমাদের এই সময় হবে। তো সেটাও একটা মেয়ের জীবনে খুব খুব মেমোরেবল একটা টাইম, এই পঞ্চামৃত। তো সব মিলিয়ে পুরো প্রেগনেন্সি জার্নিটা কিন্তু ভীষণ ভালো কাটবে। যখন যারা হয়তো কষ্ট পাচ্ছ, তাদের একটু কষ্ট হয় ঠিকই, মনে হবে যে কবে বেবি হয়ে যাবে সব কিন্তু যখন হয়ে যাবে না, মানে আমি যেমন এখন আমারটা ফিল করতে পারি, এখন মনে হয় ইস পেটে ছিল ওই সময়টা কত ভালো ছিল, এইরকমই আর কি। তো যাই হোক, এই সব মিলিয়েই চলে কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করলাম, আর সাথে তোমাদেরও কিছু কিছু টিপস দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা কিন্তু কমেন্ট করো, কারণ আগের ভিডিওটায় তোমাদের অনেক কমেন্ট পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। তোমরা একটা করে কমেন্ট করলে কি বলো তো, নতুন ভিডিও বানাতে আরও বেশি ইচ্ছা করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সকলের মঙ্গল করুক। আজকে তাহলে আসি, নেক্সট ভিডিওয়ে আনছি থার্ড ট্রাইমেস্টার নিয়ে কথা। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে থার্ড ট্রাইমেস্টার নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।